হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রীমতী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু মন খারাপের ব্লগ, কারণ আজকের দিনটা আমাদের শিলিগুড়িতে শেষ দিন এবছরের মতো। আজকে দুপুরবেলাতে তোমার ট্রেন রয়েছে, বন্দে ভারতের আমাদের আর কি ট্রেন রয়েছে। তো বন্দে ভারতে আমারও আবার প্রথমবার চড়া, মানে আমি প্রথমবার আজকে বন্দে ভারতে উঠবো। সৌরভ উঠেছে এর আগে, এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার, আমি আজকে প্রথমবার যাব। তো যা হয় মানে ধরো অনেক দিন ধরেই তো আমরা ছিলাম, এবার থাকতে থাকতে একটা ব্যাপার হয়ে যায় না, একটা পুরো সেট, মানে কোনো একটা জায়গায় থাকতে থাকতে একটা সেট মেন্টালিটি, সব কিছু নিয়ে সব কিছু ঠিকঠাক। তো সেটা যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিকভাবেই মনটা খারাপ লাগতে থাকে। এবং আমার মতন যারাই মানে এই ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে দিয়ে যাও, তারা তো ভালো মতন বুঝতে পারবে, সেন্স করতে পারবে কীরকম একটা অদ্ভুত কষ্ট হয়। একটু আগেই কাকিমা বলছিল যে মানে হঠাৎ করে আর কি বাড়িটা ফাঁকা হয়ে যাবে, যেটা আমার মাও বলে যে এই যে সাথে সাথে থাকা, ঘুরতে যাওয়া, একসাথে কোথাও খেতে যাওয়া, বসে খাওয়া, বাইরে, মানে এত কিছুর মধ্যে দিয়ে আমরা যাই না বাড়িতে আসার সাথে সাথে, সেটা ঝুপ করে বন্ধ হয়ে গেলেই মানে পুরো বাড়িটা একটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। কিছু করার নেই, সেটা আমাদের মাথায় রেখেই এগোতে হবে। আমরা জানি যে এই ট্রানজিশনটা চলবে আপাতত কনস্ট্যান্ট, মন খারাপটা নিয়েই থাকতে হবে, আর কিছু করার নেই। নিচে যাই, ব্যাগপত্র তো গোছানো হয়ে গেছে, তো দেখি কে কি করছে। নিমাস এখানে সবজি কাটছে। এটা কি কাটছো? লেবু কাটছো? এই আজকে নানান রকমের করলা ভাজা হবে, বেগুনও রয়েছে, একটা খোয়াশ রয়েছে। করো। ও আজকে জামা কাপড় ইয়ে করেনি, পরেনি। সন্দেশ সন্দেশ। এই যে ভালোভাবে থাকবি, 1 বছর বাদে আবার দেখবো সামনাসামনি, ঠিক আছে? মনে থাকবে, মনে থাকবে। বাই সন্দেশ। আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিতে বসেছি। আজকে অনেক কিছুই ছিল, যেমন দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে উচ্ছে ভাজা, তার সঙ্গে ছিল পালং শাক ভাজা, তার পাশে রয়েছে মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আর গতকাল একটু পনির রান্না হয়েছিল সেটাও একটু ছিল। এছাড়া রয়েছে সজনে ডাঁটার চচ্চড়ি, আর সবশেষে যেটা ছিল সেটা হলো মাছের পাতলা করে ঝোল। এই এত কিছু থাকাতে হ্যাঁ একটুখানি ভয় ভয় হচ্ছিল যে শেষ করতে পারবো কিনা, কারণ এই এত কিছুর মধ্যে ডাঁটাটাই সবার আর কি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, ডাঁটাটা শেষ মতন হবে তো। আর কাকু আমার কথা ভেবে এরকম মাছের ডিম নিয়ে এসেছিল, বলছিল যে আফসোস থেকে যাবে, কারণ বলেছিলাম মাঝখানে খাওয়ার কথা। তোমাদের সঙ্গে সঙ্গে একবার মানে এই বছরের মতো শেষবারের জন্য আমি ঘরগুলো ভালো মতন দেখে নিই। এই ঘরে আমরা কতগুলো দিন থাকলাম আর কত আনন্দে দিন কাটালাম, কত মজা করলাম, কত আড্ডা দিলাম। তার পাশে যেটা ছেড়ে গেলাম, যেটা রয়ে গেল, সেটা হলো এক গুচ্ছ স্মৃতি। তার কিছুটা এই ছবিগুলোর মধ্যে তো রয়েইছে। মুম্বাইয়ে সেই যে গেছিলাম, সেখানকার কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলোও সাজিয়ে রেখে গেলাম। আর এই যে এখন এসেছিলাম ঠাকুর ঘরে, এবারে গেলাম এই টিভির ঘরটায়। জানো, আমি যে কটা ভিডিওতে ভয়েস ওভারের কাজ করেছি এই কদিনে, সব কিন্তু এই ঘরটা থেকে করতাম। আর এটার পরে যে ঘরটায় গেলাম সেটা হলো কাকু কাকিমার ঘর। আর এই ঘরটা তো আগেও তোমাদের দেখিয়েছি যখন শিলিগুড়ির রুম ট্যুর দিয়েছিলাম। সবচেয়ে যেটা খারাপ লাগছিল সেটা হলো এই ডাইনিং টেবিলটা দেখে। খাওয়া দাওয়ার পরে আমরা যেভাবে এখানে আড্ডা দিতাম, সেইটা যেন কেমন একটা মিসিং লাগছিল আজকে। চলে এসেছি আমরা স্টেশনে, আর আমাদের ট্রেন হলো বন্দে ভারত। আমি জানতাম বন্দে ভারতের গায়ের রঙটা ওই স্টিল গ্রে আর একটু সাদাটে মেশানো, কিন্তু এখন দেখলাম অন্যরকম রঙ। কাকু কাকিমা দুজনেরই ট্রেনটা দারুণ লেগেছিল, আর আমরাও বলা বলি করছিলাম যে তোমরা কাছাকাছির মধ্যে কোথাও কিন্তু অনায়াসে চলে যেতে পারো এই বন্দে ভারত ট্রেনে। দেখো, ওদের বসতেও বলেছিলাম, ওরা খুব মজা পাচ্ছিল এখানে। তখন আসলে কেউ আসেনি তো, অন্য কেউ, তাই আমরাও একসাথে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে সৌরভ বাইরে গিয়ে একটু দাঁড়ালো, কারণ সময় হয়ে যাচ্ছিল ট্রেন ছেড়ে দেওয়ার।
আমার একটা জিনিস মনে হয় যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি ঠিক কথাই, কিন্তু যারা পেছনে পড়ে থাকছে তাদের কষ্টটা বোধহয় আরও দ্বিগুণ হয়ে যায়, মানে আরও অনেকখানি বেড়ে যায় যখন তারা দেখে যে আমরা চলে যাচ্ছি। ভরপেট খাওয়া দাওয়া করে উঠেছিলাম, আর মোটামুটি যখন 4টে বাজছে তখনই দেখলাম এরকম স্ন্যাক্স দিয়ে গেছে। সব কটা তখন আর খাওয়া গেল না, তবে এই যে ক্যারামেল পপকর্নটা ছিল এটা অল্পের ওপর ছিল, তো মিষ্টি মিষ্টি খেতে তাই ভালো লাগছিল, তাই এইটাই খেয়েছিলাম। আরও একটা জিনিস ভালো লাগলো যে ওরা এরকম স্যাশেটে দিয়ে দেয় হচ্ছে স্যানিটাইজার, যেটা আমি শতাব্দীতে পাই না। এখানে যেহেতু প্রথমবার আমি ট্রাভেল করলাম তাই প্রথমবার এটা জানতে পারলাম। চলে এলাম কলকাতায় আবারও, আর এই সমস্ত জায়গাটা কেমন একটা ভীষণ রকমের ফাঁকা ফাঁকা লাগছিল। শিলিগুড়ি যখন ছেড়ে আসছিলাম সেই সময়টায় যে ওই ফাঁকা অনুভূতিটা মনের মধ্যে ছিল, সেটা কলকাতার এই হাওড়া ব্রিজটা দেখার পরে আরও বেশি করে হচ্ছিল। এর কিছুক্ষণের পরেই আমরা বাড়ি ঢুকে যাব, কারণ হাওড়া থেকে আমার বাড়ি আসতে খুব বেশি তো সময় লাগে না, আর রাত্রিবেলাটায় যেহেতু রাস্তা ফাঁকা থাকে তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। নমস্কার। সেউতি এসছে কলকাতায়। সেউতি এবার উঠবে কিছুক্ষণ পরে উড়োজাহাজে। বাবা মার কাছে এসছে সেউতি, সৌরভ দুজনেই। তারপর আবার 1 বছর থাকবে ওরা ইসরায়েলে, বছর শেষে আবার ফিরে আসবে। তাই ভাবলাম অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার, যা ভালো লাগে তাই একটু শোনাই। শুনুন, আমাদের কলকাতা শহরে কত গলি আছে না, চতুর্দিকে গলি। বিশেষ করে উত্তর কলকাতায় যারা থাকেন তারা তো দেখেছেন উত্তর কলকাতায় দেয়ালে দেয়ালে বাড়ি লাগানো, মাঝে মাঝে সরু সরু গলি। তাই রবীন্দ্রনাথের লিপিকা কাব্যে গলি রচনা গলিকে নিয়ে লিখেছিলেন। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডানে বা এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকে যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজের মতো সরু, তার নিজের মতো বাঁকা। সেই ছাঁটা আকাশকে জিজ্ঞাসা করে, বলো দিদি তুমি কোন নীল শহরে গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে তলে দেখে, আর মনে মনে বলে কিচ্ছু বোঝা গেল না। বর্ষার মেঘ 2 সার বাড়ির মতো ঘন হয়ে উঠেছে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলে আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা সানের উপর দিয়ে গড়িয়ে চলে, পথ পিছল হয়, পথিক তলে ছাতায় ছাতে বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকে দিতে থাকে। গলি হঠবুদ্ধ হয়ে বলে, কোল পাগলা দেবতার মাতলামি। তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারি খোসা, মরা ইঁদুর, সে যেন এইসব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবেন এই সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন আড় হয়ে বারান্দার এসে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে। বা এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণী আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি ভরে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা অফিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে এই শানবাঁধা লাইনের মধ্যে সত্য, আর যাকে ভেবেছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল বটে, যা হয় স্মৃতি থেকে তো মনে করে করে বলার চেষ্টা করছিলাম। মনে হয় আপনাদের ভালো লাগবে, কি বলুন? লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। সেই অপেক্ষায় তো থাকবো মানে কি, সেউতি যখন আপনাদের সামনে এসে হাজির হবে তখন জানতে পারবো। কারণ সেউতি বললাম যে আর কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজে উঠে পড়বে ইসরায়েলের উদ্দেশ্যে। এবারে আর সেভাবে শীতকালে ওই কড়াইশুঁটি কচুরিটা খাওয়া হয়নি, তাই জন্য আমরা আসবো দেখে মা আগের দিন এই কড়াইশুঁটির কচুরির যে পুরটা হয় সেটা রেডি করে রেখেছিল। সৌরভ আবার সকালবেলা লুচি তারপরে কচুরি এগুলো খুব একটা খেতে চায় না, কিন্তু আমি তো আবার এটা কবে খাবো জানি না, সেই জন্য আমি এইটা নিয়েছিলাম। আর মা যেহেতু বানিয়ে রেখেছিল তাই না খেয়ে কি আর পারা যায়। আর আমাদের বাড়িতে কড়াইশুঁটি কচুরির যে পুরটা হয় সেটা একটু হলেও মিষ্টি মিষ্টি হয়, যার জন্য এর সঙ্গে আলাদা করে আর কিছু খেতে লাগে না, শুধুই মুখে ভালো লাগে। কাতলা মাছ রান্না করছো? হ্যাঁ। মন ভালো নেই?
মন ভালো আছে, তুমি আবার চলে যাবে তার জন্য আমাদের মন খারাপ সবাইয়ের। মেনুতে মাটন হবে, কচুরি হলো, মাটন হবে, এখন মাছের ঝোল হচ্ছে রাত্রিবেলার জন্য। হ্যাঁ, দুপুরে আমার আরও একটা প্রিয় খাবার ছিল। তার মধ্যে প্রথমে যেটা ছিল সেটা হলো নিম আর আলু সেদ্ধ। এইটা একসঙ্গে মেখে মানে ঘিয়ের সঙ্গে একসঙ্গে মাখা হয় আর দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। এইটা খাওয়ার পরে মনে হয় মুখটা একেবারে ছেড়ে দিল। এটা আমি এইবারের মানে শীতকালে এইবারেই কিন্তু প্রথমবার আমি খেতে পারলাম বাড়িতে আসার পরে। তার সঙ্গে ছিল কলমি শাক ভাজা, থোড়ের একটা তরকারি, আর সাথে ছিল পাঁঠার মাংসের একটা কষা কষা করে ঝোল আলু দিয়ে, আর ছিল টমেটোর চাটনি যেটা মা বানিয়েছিল। এই মাংসটা আর শাক আর এই যে থোড়টা, এগুলো দীপাদি, যাকে দেখলে একটু আগে, সেই রান্না করে গেছিলো। আর নিম আলু ভাতে যেটা ছিল সেটা মা লাস্টে বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, আবার 1 বছর পরে দেখা হবে। অপর্ণা দিকে দাঁড় করিয়ে দিলাম যে সব কাজ শেষে একটুখানি আমার সাথে কথা বলে দাও ভিডিওতে। হ্যাঁ, ভালো থাকবে, আমি এখানে দেখে রাখবো মা বাবাকে, কোনো চিন্তা করবে না। আবার 1 বছর পরে দেখা হবে, সামনাসামনি দেখা হবে 1 বছর বাদে। তার আগে ধরো হোয়াটসঅ্যাপে তো কথা হবে। এমনি তো সবসময় ভিডিও তো দেখছি, আমি মনে হচ্ছে যেন রোজই দেখছি, কিন্তু সামনাসামনি দেখাটা 1 বছর পরে হবে। আর তুমিও খুব ভালো থাকবে, সাবধানে ভালো থাকবো, আর সব থেকে বেশি দেখে রাখবো তোমার জন্য। একদম, সেটা তুমি না বললেও করবে আমি জানি। হ্যাঁ, সেটা তো থাকবেই, সেটা আমাদের ভালোবাসা সবসময়তেই রয়েছে। ভালোবাসা আশীর্বাদ তো নাও, তুমিও নাও, আমরাও নিই, সবাই ঠিকঠাক ভাবে যেন থাকে, এটাই দেখো। হ্যাঁ, দেখবো, নিশ্চিন্তে যাও তুমি। এখন সময় প্রায় রাত্রির 8টা বাজতে চলেছে আর আমাদের এবার বেরিয়ে যেতে হবে। তাই যাবার আগে আমার এই বাড়ির সবথেকে কাছের যারা রয়েছে, আমাদের যে বাচ্চারা রয়েছে, তাদের তো দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে কলকাতার ভিডিওর সময়তে। তাদের সবাইকে আমি বাই বলতে এসেছিলাম, কারণ সবাই একসঙ্গে বাইরের ঘরটাতে বসেছিল আমাকে সি অফ করার জন্য। এদের মধ্যে একজনকে হয়তো দেখা যাচ্ছে না এখন, তার নাম হলো পলি, কারণ তাকে তোমরা দেখবে ইসরায়েলে আবার। আর তো কিছুক্ষণ পরে বেরোবো, বলো কিছু। কি বলবো, আর একটু পরেই মেয়ে চলে যাবে, ব্যাস। এখানকার পুরোনো আবার আসবে, আবার 1 বছরের অপেক্ষা। দেখতে পাবো, ব্লগে নিশ্চয়ই দেখতে পাবো। ভিডিও কল আছে না? ভিডিও কল আছে, প্রতিদিন ভিডিও কল করে। আবার সেই 1 বছরের অপেক্ষা, সামনাসামনি এই ঘরগুলো দেখার আর এই ঘরগুলোতে থাকার, কারণ এর মধ্যে শুধুমাত্র ভিডিও কলের মারফত এগুলো দেখতে পাবো। মাকে যখন ভিডিও কল করব বা বাবার সঙ্গে যখন কথা হবে, তখন ব্যাকগ্রাউন্ডে এই ঘরগুলো দেখতে পাবো। তাই আরও একবার তোমাদের সাথে সাথে আমিও এই ঘরগুলো দেখে নিচ্ছি, কারণ সামনে দাঁড়িয়ে দেখলে বা ভিডিওতে ডকুমেন্ট করে রাখলে, ওই যে বললাম একটু আগে যে ইউটিউবের মারফত ভিডিওগুলো এত সুন্দরভাবে ডকুমেন্টেড হয়ে যাচ্ছে, পরবর্তীকালে বেশ কিছু দিন বাদে যখন এগুলো আবার দেখব, তখন নিজের বেশ ভালো লাগবে। মিস করব সত্যি কথাই, কিন্তু ভালো লাগাটা সব থেকে বেশি থেকে যাবে এই ভিডিওগুলোর সাথে। সেই জন্যই আমি একটু চেষ্টা করলাম ডকুমেন্ট করে রাখার। আর এই যে আমাদের ট্রলি একেবারে গোছগাছ হয়ে গেছে, আর ওয়েল উইদিন লিমিট, মানে এক একজনের যে লিমিট ছিল তার মধ্যেই কিন্তু আমাদের ওজন করে দেখা হয়ে গেছিলো। যতটা সম্ভব জিনিস নেওয়া গেছিলো নিয়েছি। আর বাইরের ঘরটা সবাই যখন নিচে চলে গেছিলো, তখন আমি একা দাঁড়িয়েছিলাম এখানে। সব কিছুর সাথে সাথে আমার এই বাচ্চাদেরও বাই বাই বলে আমি তারপর ফাইনালি রওনা দিলাম এখান থেকে। সাধারণত আমার মা নিচে কখনো আসে না। গতকালই মা প্রথমবার নিচে এলো সি অফ করার সময়টাতে। আর এই সময়টা এতটাই কান্নাকাটির মানে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে আমি নিজে আর আলাদা করে কোনো কথা বলতে পারিনি ভিডিওতে। শুধুমাত্র মা আর বাবাকে আলাদা করে ভিডিওতে নিয়েছিলাম, আর তার সঙ্গে এতটাই কান্না আসছিল সেই সময়তে বুঝতে পারছিলাম না ঠিক কী বলা উচিত, যার জন্য ক্যামেরা অন করে আমি আর কিছু বলতে পারিনি। আমাদের দুবাইতে যাওয়ার জন্য ফ্লাইটে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। এর আগে মানে এয়ারপোর্টে পৌঁছানোর পরে
আলাদা করে আর কিছু শ্যুট করার মতন মানসিকতা সত্যিই আমার ছিল না, কারণ মন মেজাজ খুবই খারাপ ছিল। তাই একেবারে বোর্ডিং হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য, মানে কিছু মুহূর্ত শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করেছিলাম। আর দেখে খুব অবাক লাগছিল যে এই যে দেখো ফ্লাইটটা এখন ম্যাপে দেখাচ্ছে এখানে রয়েছে, আর কিছুক্ষণ বা কিছু ঘন্টা পরে দুবাইতে চলে যাবে। মানে মানুষ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সেটা হয়তো একটা ম্যাপে খুবই সামান্য লাগে দেখতে, কিন্তু দূরত্বটা সত্যিই অনেকটা। যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দুবাইতে নামবো, তখন দেখতে পাবে বাকিটা। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আবারও 1 বছর বাদে এই জায়গাটায় নিশ্চয়ই ফেরত আসবো। তাহলে আজকের মতন জানাই বাই।